আসসালামু আলাইকুম, আমি আদনান হাবিব বলছিলাম চীন থেকে। আমার ইউটিউব ক্যারিয়ারে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটা আজকে আপলোড করতে যাচ্ছি, যেটা হচ্ছে ডিপার্টমেন্ট সিলেকশন। একজন শিক্ষার্থী ভবিষ্যতে কি হতে চায়, কতটুকু সাকসেসফুল হইতে চায়, সব কিছু কিন্তু ডিপেন্ড করে এই ডিপার্টমেন্ট সিলেকশনের উপরে। এই ডিপার্টমেন্ট সিলেকশনে যদি ভুল হয় সারাটা জীবন পস্তাইতে হয়, আবার এই ডিপার্টমেন্ট সিলেকশন যদি পারফেক্ট হয় তাহলে ক্যারিয়ারে কিন্তু ভালো একটা জায়গায় পৌঁছানো যায়। অনেক শিক্ষার্থী দেখা যাচ্ছে যে এই জায়গায় এই ডিপার্টমেন্ট সিলেকশনের জায়গায় যথাযথ গুরুত্ব না দেওয়ার কারণে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারে না। আমি আপনাদের জন্য ডিপার্টমেন্ট সিলেকশন নিয়ে কথা বলবো আজকে। ভবিষ্যৎ চাকরির বাজার বিবেচনা করে, মানে ধরেন এখন থেকে 10-15 বছর পরে চাকরির বাজার বিবেচনা করে কোন ডিপার্টমেন্টগুলোতে এখন পড়ালেখা করা উচিত, কোন ডিপার্টমেন্টগুলোর ক্যারিয়ার ভালো, আমি সেগুলো নিয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা 2026-27 বা যে কোনো সময় যারা বিদেশে উচ্চশিক্ষায় কিংবা বাংলাদেশে পড়ালেখা করবেন, আপনারা এই ডিপার্টমেন্টগুলোতে পড়াশোনা করতে পারেন। আশা করছি আপনাদের ফিউচারটা ব্রাইট হবে। ঠিক আছে? সো দেখেন, বিদেশে উচ্চশিক্ষা হোক বা বাংলাদেশে আপনি পড়াশোনা করেন, ডিপার্টমেন্ট সিলেকশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এই ডিপার্টমেন্ট সিলেকশনের উপরে কিন্তু আপনার সারা জীবনের রুটি রুজি ডিপেন্ড করতেছে। শিক্ষার্থীরা যখন ডিপার্টমেন্ট সিলেকশন করে, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে বাংলাদেশের একজন শিক্ষার্থী যখন ডিপার্টমেন্ট সিলেকশন করে 70% শিক্ষার্থী কোনো রিসার্চ ছাড়া, কোনো পরামর্শ ছাড়া, কোনো কিছু ছাড়াই একটা ডিপার্টমেন্ট সিলেক্ট করে ফেলে। যেমন ধরেন, তার একটা বন্ধু সিএসসিতে পড়ছে, তাকেও সিএসসিতে পড়তে হবে, সে সিলেক্ট করে ফেলেছে, সে জানে না সিএসসিতে পড়ার পর ফিউচার কী। হয়তো তার একটা বন্ধু বিবিএতে পড়তেছে, সে বিবিএতে ভর্তি হয়ে গেছে, কিন্তু সে জানে না বিবিএ থেকে পাশ করার পর তার ফিউচারটা কী। মানে এই যে বাংলাদেশে এরকম এই যে এর ওর দেখে আমরা যে ডিপার্টমেন্টগুলোতে ভর্তি হয়ে যায়, যার কারণে আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশ থেকে যখন একটা শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার চিন্তা করে, তার 70% স্টুডেন্ট কিন্তু সিএসসিতে পড়ে। আবার যারা বিজনেস ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছে, তার 60-65% স্টুডেন্ট পড়ে গিয়ে বিবিএ ডিপার্টমেন্টের। তাই এই যে এত বড় অংশ শিক্ষার্থী সিএসসি আর বিবিএতে পড়ালেখা করতেছে, এটার ব্যাপার হচ্ছে স্টুডেন্টরা যথাযথ রিসার্চ করে না, স্টুডেন্টরা যাচাই বাছাই করে না। হুট করে দেখে আমার একটা বন্ধু ভর্তি হয়েছে, আমি ভর্তি হয়ে গেছি, আমার পাশের বাড়ির একটা লোক ভর্তি হয়ে গেছে, আমিও ভর্তি হয়ে গেছি। কিন্তু এটা তো সলিউশন নয়। দেখেন, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা যোগ্যতা আছে, প্রত্যেকটা মানুষের একটা দক্ষতা আছে, ভালো লাগা মন্দ লাগা আছে। আপনি ধরেন ফিজিক্স ভালো পারেন, কেউ হয়তো কেমিস্ট্রি ভালো পারে, কেউ বায়োলজি ভালো পারে, কেউ হয়তো অমুক ডিপার্টমেন্টের ল্যাবের কাজগুলো সে খুব ভালো স্বাচ্ছন্দ্য বোধ করে, কেউ হয়তো আরেক ডিপার্টমেন্টের ল্যাবের কাজগুলোতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আপনার যেটা ভালো লাগে আপনাকে সেটা চুজ করতে হবে। আপনার বন্ধু সিএসসি চুজ করছে, সে হয়তো কোডিং ভালো পারে, সে জাভা, নেটওয়ার্কিং, ওয়েব ডেভেলপিং সব ভালো পারে, দ্যাটস ওয়াই সে সিএসসি চুজ করছে। আপনিও যে সেটা পারবেন বা আপনার যে দক্ষতা আছে, ব্যাপারটা তো এরকম না। আপনি যেটা পারেন সেটাতে আপনি চুজ করেন। আপনার বন্ধু পড়ছে মানে আপনাকে পড়তে হবে, ব্যাপারটা তো এরকম না। ঠিক আছে? আমি এই জায়গায় বলবো যে আপনি যে সেক্টরে দক্ষ, আপনি যেটা পারেন, আপনার যে কাজ করতে ভালো লাগে, আপনি সেটা সিলেক্ট করেন। আর 10 জন কে কোনটা সিলেক্ট করতেছে ডাজেন্ট ম্যাটার। তাদের ক্যারিয়ারে আপনার ক্যারিয়ারের ন্যূনতম কোনো ইফেক্ট পড়বে না। তার ক্যারিয়ার আলাদা, তার ভবিষ্যৎ আলাদা, তার পড়াশোনা আলাদা। আপনার ক্যারিয়ার আলাদা, আপনার ভবিষ্যৎ আলাদা, আপনার চিন্তা ভাবনা আলাদা। আপনাকে আপনার মতো চিন্তা করতে হবে। সো আমি এই জন্যই বলবো যে আপনি যেটা পারেন সেটার উপরে ডিসাইড করবেন। সব ডিপার্টমেন্টই ভালো, কোনোটা খারাপ না, কিন্তু সব ডিপার্টমেন্ট ভালো মানে যে কোনো একটা ডিপার্টমেন্ট সিলেক্ট করে ফেললেন, ব্যাপারটা কিন্তু এরকম না। আমি আবার বলি, আপনি যেটাতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেটা নিয়ে আপনি যেই সাবজেক্টের উপরে আপনি বেশি দক্ষ, আপনি সেই রিলেটেড টপিকে সেই ডিপার্টমেন্ট সিলেক্ট করবেন। ঠিক আছে? এখন আমি ভবিষ্যৎ মানে আগামী 10 থেকে 15 বছর জব মার্কেট অ্যানালাইসিস করে যেই ডিপার্টমেন্টগুলোর ফিউচার ভ্যালু ভালো হবে, ভবিষ্যতে আপনি সেখানে ভালো কিছু করতে পারবেন, এরকম বেশ কিছু ডিপার্টমেন্টের নাম আমি আপনাকে বলতেছি, যেগুলোতে আপনি ভবিষ্যতে জন্য সিলেক্ট করতে পারেন। ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, দেখেন যে এখন যেই ডিপার্টমেন্টের ভ্যালু, দেখুন এখন বর্তমানে যে ডিপার্টমেন্টের ভ্যালু আছে সেটা আগামী 10 বছর পর নাও থাকতে পারে। আমি ভবিষ্যতে চিন্তা করে আপনাকে ডিপার্টমেন্টের কথা বলতেছি। যেমন ধরেন, এখন থেকে 10 বছর আগে কম্পিউটার সায়েন্স ছিল ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট ডিপার্টমেন্ট, আমি বলবো এখন থেকে 10 বছর আগে। বাট 10 বছর পরে এখন এই জায়গায় দেখেন কম্পিউটার সায়েন্সের তেমন কোনো ভ্যালু নাই, এখন সবগুলো চলে গেছে সফটওয়্যার, এআই এগুলোর উপরে, কিন্তু মানে ডিভাইডেড হয়ে গেছে। এখন মানুষ ডিরেক্ট সিএসসিতে না পড়ে কেউ সফটওয়্যারে পড়তেছে, কেউ সাইবার সিকিউরিটিতে পড়তেছে, কেউ ডাটা সায়েন্সে পড়তেছে, কেউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে পড়তেছে। কেন পড়তেছে? কারণ 10 বছর আগে ডিরেক্ট সিএসসি ডিমান্ড ছিল, কিন্তু 10 বছর পরে সেটা ডিভাইডেড হয়ে গেছে।
এই জন্য আপনাকেও ডিভাইডেড হইতে হবে। এখন থেকে 10 বছর পরে কোন ডিপার্টমেন্টগুলো এই জব মার্কেটে গ্রো করবে, জব মার্কেটের জায়গা দখল করবে, তাহলে আপনাকে সেটা চুজ করতে হবে। এখন আপনি যদি 10 বছর পুরাতনের মডিউল ফলো করে এখন ডিপার্টমেন্ট চুজ করেন, তাহলে কিন্তু আপনার ক্যারিয়ারে রং ডিসিশন হয়ে যাবে। আপনাকে আগামী 10 বছরের চিন্তা করে কিন্তু ডিপার্টমেন্ট চুজ করতে হবে। এবং আমি আপনাকে যে ডিপার্টমেন্টের নামগুলো বলবো সেটা আগামী 10-15 বছরের চিন্তা করে আমি আপনাকে বলতেছি। প্রথম কথা হচ্ছে, দেখেন, যারা আইটি সেক্টরের কাজকে খুব ভালোবাসেন, আমি আজকে যেহেতু ব্যাচেলর প্রোগ্রামে শিক্ষার্থীদের কথা বলতেছি, মানে যারা উচ্চ মাধ্যমিক বা এসএসসি পাস করেছেন বা এসএসসি ডিপ্লোমা করার পরে যারা ভবিষ্যতে ক্যারিয়ার করবেন, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। সো যারা আইটি সেক্টরের কাজগুলোকে খুব পছন্দ করেন, খুব ভালো লাগে, ডেডিকেশন থাকে, একটা আলাদা মায়া কাজ করে না। অনেক মানুষ থাকে, দেখবেন যে অন্য যে কোনো ডিপার্টমেন্ট তার ভালো লাগে না, কিন্তু তাকে একটা কোডিং করে দিতে বলেন, সে খুব স্বাচ্ছন্দ্যে করতেছে। তাকে একটা প্রোগ্রামিং ওয়েব ডেভেলপিংয়ের একটা কাজ দেন, খুব স্বাচ্ছন্দ্যে করতেছে, কিন্তু সে অন্য ডিপার্টমেন্টের কাজে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে না। এরকম আইটি সেক্টরের কাজের যারা খুবই ভালো ডেডিকেশন আছে, প্যাশন আছে, তারা আপনারা এই 4টা ডিপার্টমেন্টে পড়াশোনা করবেন। 1 নম্বর হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, 2 নম্বর হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, 3 নম্বর হচ্ছে ডাটা সায়েন্স অথবা সাইবার সিকিউরিটি, 4র্থ নম্বর হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই 4-5টা ডিপার্টমেন্টের ভিতরে আপনারা চুজ করবেন যারা ভবিষ্যতে আইটি সেক্টরের উপরে ক্যারিয়ার করতে চান। তাদের জন্য এই 4-5টা ডিপার্টমেন্ট পারফেক্ট, বেস্ট। আপনি যে কোনো একটা চুজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ওকে, যাদের চিন্তা ভাবনা, মানে এটা তো আইটি সেক্টর গেল, এখন আর একটা সেক্টর আসেন। যাদের চিন্তা ভাবনা ভবিষ্যতে একটু রোবোটিক্সের ভিতরে আসতে চান, রিনিউয়েবল এনার্জি, রোবোটিক্স বা এই রিলেটেড সাবজেক্টগুলোতে যারা ক্যারিয়ার করতে চান, থাকে না এক একজনের তো স্বপ্ন এক এক রকম থাকে। কেউ থাকে যে গাড়ির ডিজাইন নিয়ে অনেকে প্যাশনেট থাকে, ফিজিক্স খুব ভালো পারে, তার এই গাড়ি ব্যাপার স্যাপারগুলো নিয়ে তার পড়ালেখার করার খুব ইচ্ছা, উদ্ভাবনী শক্তি নিয়ে বা নিউ এনার্জি ভেহিক্যাল নিয়ে, এগুলো নিয়ে তাদের যাদের খুব ভালো ইন্টারেস্ট আছে, রোবোটিক্স নিয়ে যাদের খুব ইন্টারেস্ট আছে, তারা আপনারা কোন ডিপার্টমেন্টগুলো চুজ করবেন? নাম্বার 1 হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, নাম্বার 2 হচ্ছে নিউ ভেহিক্যাল ইঞ্জিনিয়ারিং, নিউ ভেহিক্যাল এনার্জি ইঞ্জিনিয়ারিং যেটাকে বলা হচ্ছে। পরের ব্যাপার হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন, রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, রিনিউয়েবল ইঞ্জিনিয়ারিং। তারপরে আরেকটা যদি আমি এর ভিতরে যদি আরেকটা বলি, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এই কয়েকটা ডিপার্টমেন্ট আপনারা চুজ করতে পারেন যাদের ভবিষ্যতে রোবোটিক্স, রিনিউয়েবল এনার্জি এবং অটোমোবাইল এই সেক্টরগুলোতে, রোবোটিক্স সেক্টরগুলোতে যাদের ক্যারিয়ার গড়ার চিন্তাভাবনা আছে, তারা কিন্তু এই সেক্টরে আপনারা এই ডিপার্টমেন্টগুলো আপনারা চুজ করতে পারবেন, এই ডিপার্টমেন্টগুলোতে আপনারা আসতে পারবেন। সো আমি যে ডিপার্টমেন্টগুলো বলতেছি, আপনি মিলে আনিবেন যে আপনি ভবিষ্যতে কি হতে চান, সে অনুযায়ী আপনি চুজ করে নেবেন। ওকে, এখন কিছু শিক্ষার্থী পাই আমরা, 3 নম্বরে আসে বলি, কিছু শিক্ষার্থী পাই আমরা, ওরা একটু মোটামুটি একটু স্থাপত্য, কনস্ট্রাকশন, ম্যানেজমেন্ট এই রিলেটেড পড়তে চায়। অনেক শিক্ষার্থী দেখবেন যে আর্কিটেকচার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, ব্রিজ, টানেল ইঞ্জিনিয়ারিং এগুলো নিয়ে পড়াশোনা করতে চায়। কেননা এই ডিপার্টমেন্টগুলো দেখেন, খেয়াল করে দেখেন, পৃথিবীর জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত যখন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যখন থেকে চালু হয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার বলেন, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বলেন, টানেল, ব্রিজ ইঞ্জিনিয়ারিং বলেন, এগুলোর ভ্যালু যেমন এখন থেকে 20 বছর আগে যা ছিল, এখন থেকে 20 বছর পরেও কিন্তু তাই থাকবে। মানে এই ডিপার্টমেন্টগুলো কখনো টপ লেভেলে যায়নি, একটা মাঝামাঝি অবস্থান করে, মাঝামাঝি জায়গায় অবস্থান করেছে। এবং ওই পৃথিবী জন্মলগ্ন থেকে যখন ইঞ্জিনিয়ারিং প্রকৌশল পড়াশোনা শুরু হয়েছে, তখন থেকে যে অবস্থান ছিল এখনও তাই আছে, ভবিষ্যতেও তাই থাকবে। কারণ এখন থেকে 10 বছর পরেও মানুষের বাড়িঘর নির্মাণ করার প্রয়োজন হবে, ব্রিজ, কালভার্ট, টানেল নির্মাণের প্রয়োজন হবে, বড় বড় অট্টালিকা নির্মাণ করার প্রয়োজন হবে, একদম আইকনিক বিভিন্ন টাওয়ার তৈরি হবে, বিভিন্ন যেগুলো ডিজাইন আছে, নিত্য নতুন ডিজাইন আসবে, নিত্য নতুন কাজ চলবে। সো এই ডিপার্টমেন্টগুলোর ভ্যালু কোনোদিন কমবে না। সো আমি বলবো যে যাদের এই রিলেটেড কাজকর্মগুলোর উপরে ভালো ধারণা আছে, ফিজিক্স ভালো পারেন, হায়ার ম্যাথ ভালো পারেন, তারা আপনারা এই ডিপার্টমেন্টগুলোতেও চাইলে আসতে পারেন। যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এগুলো কিন্তু সিভিলের রিলেটেড ডিপার্টমেন্টগুলোর মধ্যে পড়ে। যেমন আপনার হচ্ছে ম্যানেজমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অনেকে মনে করতে ভাই এটা তো ম্যানেজমেন্টের সাবজেক্ট কিনা, এটা ম্যানেজমেন্টের মধ্যে পড়ে, আবার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা পার্টের মধ্যে পড়ে। সো আপনারা এই ডিপার্টমেন্টগুলো কিন্তু চুজ করতে পারেন। একটা হচ্ছে সিভিল, আর্কিটেকচার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, ব্রিজ ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে টানেল ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এগুলো সেক্টরে কিন্তু আপনারা পড়াশোনা করতে পারেন। ঠিক আছে,
লাস্ট স্টেপে আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে যারা একটু ডাটা টেলিকমিউনিকেশনে পড়াশোনা করতে চায়, অনেকে থাকে না যে ভবিষ্যতে ডাটা সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায়, সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করতে চায়, এই সকল শিক্ষার্থীরা কিন্তু চাইলে ব্যতিক্রমী কিছু ডিপার্টমেন্টে পড়তে পারে। যেমন ধরেন একটা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে, ডাটা সায়েন্সে পড়তে পারেন, সাইবার সিকিউরিটিতে পড়তে পারেন, অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং আছে, ডিরেক্ট কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং আছে, এগুলোতেও কিন্তু আপনারা ক্যারিয়ার করতে পারবেন। এই ডিপার্টমেন্টগুলো থেকে পাশ করে ভবিষ্যতে আপনি ডাটা সায়েন্সে মুভ করতে পারবেন, ডাটা টেলিকমিউনিকেশনে মুভ করতে পারবেন। এগুলোও কিন্তু ভবিষ্যতের জন্য মোটামুটি ভালো ডিমান্ডেবল, এবং 10-12 বছর পরে কিন্তু এগুলোর একটা জব মার্কেট থাকবে। কারণ মোবাইল নেটওয়ার্ক, ডাটা টেলিকমিউনিকেশন সেক্টর কিন্তু ডে টু ডে ডেভেলপ হইতেছে, আপনারা নিজেরাও দেখতেছেন যে এই জব মার্কেটের কী অবস্থা। সো এই জায়গাগুলোতে কিন্তু আপনারা চুজ করে নিতে পারবেন যে ডাটা টেলিকমিউনিকেশান, সাইবার সিকিউরিটি, তারপরে হচ্ছে আপনার হচ্ছে ডাটা সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, এগুলোতে কিন্তু আপনারা এগুলো ডিপার্টমেন্টও কিন্তু আপনারা চুজ করে নিতে পারবেন, এটা আপনাদের জন্য বেটার হয়। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং মোটামুটি আমি আপনাদেরকে 4টা স্টেজে মোটামুটি একটা ধারণা দিয়েছি যে যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চান তারা আপনারা এই ডিপার্টমেন্টগুলোর ভিতরে আসতে পারবেন। এখন যারা ফিজিক্স এবং হায়ার ম্যাথ ভালো পারেন তারা আপনারা ইঞ্জিনিয়ারিং পড়েন, প্রবলেম নাই। কিন্তু ধরেন আপনি ফিজিক্স, হায়ার ম্যাথ কিচ্ছু পারেন না, আমি ইঞ্জিনিয়ার হব, এটার জন্য আপনাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, ডাজেন্ট ম্যাটার। আপনি সিভিল, হায়ার ম্যাথ যদি না পারেন আপনি ইঞ্জিনিয়ারিং আসার দরকার নাই, আপনাকে ইঞ্জিনিয়ার হতেই হবে, এটা বাধ্যতামূলক না। দুনিয়াতে আরও হাজার হাজার ডিপার্টমেন্ট আছে যেগুলোতে আপনি পড়লে ক্যারিয়ার করতে পারবেন, এটার জন্য আপনাকে ইঞ্জিনিয়ারই হইতে হবে, এটা ব্যাপারটা এরকম না। ওকে, সো যারা সলিড ইঞ্জিনিয়ারিং পড়তে চান, আমি যদি ওভারঅল আপনাকে ধারণা দিই, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল, রোবোটিক্স, ইলেকট্রনিক্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমেশন, ডাটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, সফটওয়্যার, তারপরে হচ্ছে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স, এআই, তারপরে সাইবার সিকিউরিটি, এগুলোর উপরে আপনারা ক্যারিয়ার করতে পারেন। এগুলোর ক্যারিয়ার ভবিষ্যতে আই থিঙ্ক ভালো থাকবে, তবে যার যেই ফিউচার প্ল্যানিং সে অনুযায়ী আপনারা চুজ করবেন। আমি যেহেতু ডিভাইডেড করে বলেছি যে আইটি সেক্টর তারা কোন কোন ডিপার্টমেন্টে আসবে, যারা অটোমোবাইল, রোবোটিক্স বা রিনিউয়েবল এনার্জি নিয়ে ভবিষ্যৎ ক্যারিয়ার করতে চায় তারা কোনগুলোতে আসবে সেটাও বলেছি, যারা সিভিল বা কনস্ট্রাকশনে আসতে চায় তাদের জন্য একটা, যারা ডাটা টেলিকমিউনিকেশান, ডাটা সায়েন্স নিয়ে পড়তে চায় তাদের জন্য ডিপার্টমেন্ট আমি ডিভাইডেড করে করে বলেছি, যাতে আপনাদের ডিপার্টমেন্ট সিলেকশন করতে আপনাদের জন্য সহজ হয়। ওকে, পরের ব্যাপার আসেন বিজনেস রিলেটেড ডিপার্টমেন্টে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখেন একটা সময় বিজনেস মানে আমরা চিন্তা করতাম বিবিএ পড়তে হবে, কিন্তু এখন এই সময় এসে এই জিনিসটা আমি বলবো যে বিবিএ পড়াশোনা করা এই সময় এসে মানে আমি বলবো যে আমি মনে করবো এই জায়গা থেকে বের হয়ে আসা উচিত। বিজনেস মানে বিবিএ পড়াশোনা না, আগামী 10 থেকে 15 বছরের বিজনেস ডিপার্টমেন্টগুলোর ডিভাইডেশন, আপগ্রেশন, এগুলোর কারণে আমি আপনাদেরকে বলবো 4টা বিজনেস ডিপার্টমেন্টগুলোতে আপনারা চুজ করবেন। যারা আর্টস এবং কমার্স ডিপার্টমেন্ট থেকে পাশ করেছেন, বিদেশে উচ্চশিক্ষা কিংবা বাংলাদেশে পড়াশোনা করতে যাচ্ছেন, আপনারা যেই ডিপার্টমেন্টগুলোর আমি নাম বলতেছি বিজনেস, এগুলো ডিপার্টমেন্টে আপনারা পড়াশোনা করতে পারবেন। এটা মূলত বিজনেস এবং আর্টসের ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য মূলত হচ্ছে এই ডিপার্টমেন্টগুলো। সো নাম্বার 1 হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক্স, এইটা আপনারা ক্যারিয়ার করতে পারেন। ভবিষ্যতে এক দেশের সাথে আরেক দেশের ব্যবসা বাণিজ্য আপনারা তো নিজেই দেখছেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বাণিজ্যের কি একটা অবস্থা তৈরি হচ্ছে, দিন দিন কত ডেভেলপ হচ্ছে। তো যারা ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক্সে পড়বেন এটা কিন্তু একটা ভালো ফিউচার আছে। ইন্টারন্যাশনাল বিজনেস আপনারা পড়তে পারেন, বিজনেস ম্যানেজমেন্ট আপনারা পড়তে পারেন, এন্টারপ্রাইজ ম্যানেজমেন্ট পড়তে পারেন, লজিস্টিক ম্যানেজমেন্ট আপনারা পড়তে পারেন। আপনারা এখানে ডিরেক্টলি ই কমার্স যেটা আছে, যেটা ই কমার্স ম্যানেজমেন্ট যেটা আছে সেটা পড়তে পারেন, ডিজিটাল মার্কেটিং আপনারা পড়তে পারেন। এগুলো কিন্তু ফিউচারে কিন্তু এগুলো খুব ভালো ডিমান্ডেবল কিন্তু সাবজেক্ট। পাশাপাশি আর্টসের স্টুডেন্ট যারা আছেন, যারা একদম ডিরেক্ট আর্টস থেকে পাশ করেছেন, কারণ আর্টস থেকে পাশ করলে তো অনেক সময় অ্যাকাউন্টিং, ম্যাথমেটিক্স এগুলোতে শিক্ষার্থীরা একটু দুর্বল হয় যারা আর্টস থেকে পাশ করে। আমি বলবো আপনি ম্যাথ ভালো পারেন না, আপনি অ্যাকাউন্টিংয়ের ম্যাথ বা এমনি জেনারেল ম্যাথ ভালো যদি না পেরে থাকেন, আমি আপনাকে বলবো আপনি ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করেন। এখন আমাদের বাংলাদেশে হয়েছে কি যে কেউ যদি শোনে যে একটা ছেলে ট্যুরিজম হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করে, ওকে বলবে যে ট্যুরিজমে পড়ো, তুমি কি হোটেলে রান্না শেখাইতেছে তোমাকে, এরকম একটা চিন্তা করি আমরা যে ট্যুরিজম মানে মনে হচ্ছে হোটেলে রান্না বান্না করার পড়াশোনা। ইটস নট লাইক দ্যাট। এখন বর্তমান সময়ে আপনারা খেয়াল করছেন ট্যুরিজমের উপরে ওয়ার্ল্ডের প্রায় কয়েকটা দেশ, ট্যুরিজমের উপরে একটা দেশ টিকে আছে, একটা অর্থনীতি টিকে আছে ট্যুরিজমের জন্য। তার একটা বড় উদাহরণ মালদ্বীপ, থাইল্যান্ড, নেপাল। আপনি দেশগুলো চিন্তা করেন, ট্যুরিজমের এই ট্যুরিজম ইকোনমির উপরে পুরো দেশটা দাঁড়ায় আছে।
আপনি কোভিডের সময় চিন্তা করেন, মানুষ কোভিডের সময় এক দেশ আর এক দেশে এক্সপ্লোর করতে পারেনি, বেড়াতে যেতে পারেনি জন্য কত কত দেশের বিলিয়ন বিলিয়ন ডলার লস হয়েছে। কেন হয়েছে? বিকজ অফ মানুষ ঘোরাঘুরি করে নাই। এক দেশ থেকে আর এক দেশে মানুষ কিন্তু বেড়াতে যায় নাই, ঘোরাঘুরি করতে যায় না। দ্যাটস ওয়াই অনেক দেশের ইকোনমি ডাউন হয়ে গেছে। তা আপনি চিন্তা করেন, যুগ যত বাড়বে, মানুষের টাকা পয়সা বাড়বে, মানুষের চাহিদা বাড়বে, মানুষের ঘোরাঘুরির প্রয়োজন হবে। আপনি এখন থেকে 5 বছর আগে দেখেন কয়জন মানুষ বিদেশ ট্রিপ দিত। আপনি ঢাকা এয়ারপোর্টে এখন যান, প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ বিদেশের বিভিন্ন দেশে ঘুরতে যাচ্ছে। এই যে প্রতিনিয়ত মানুষের ভিতরে মানুষের আপগ্রেশন হচ্ছে, বিভিন্ন দেশ ঘুরে দেখার সুযোগ তৈরি হচ্ছে, এটা দিন দিন বাড়তেই থাকবে। আমি মনে করি ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিংয়ের থেকে ট্যুরিজম ডিপার্টমেন্টের ভ্যালু বাড়বে। আপনি ধরেন একটা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন, হ্যাঁ ডেফিনেটলি ইঞ্জিনিয়ারিং একটা ভ্যালুয়েবল প্রফেশন, বাট ইঞ্জিনিয়ারিং পাস করা একটা শিক্ষার্থী যত তাড়াতাড়ি একটা চাকরি পাবে, ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট থেকে যে শিক্ষার্থী পাস করবে তার আগে সে চাকরি পাবে। কিন্তু আমাদের সমাজে একটা ব্যাপার হয়েছে যে আমাকে ইঞ্জিনিয়ার হইতে হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমি নিজে ইঞ্জিনিয়ার। ভাই, গর্ব করার থেকে আমি একটা ডিপার্টমেন্টে পড়াশোনা কেন করছি? চাকরির জন্য। পাশ করার পরে দ্রুত চাকরি পাবো, ফ্যামিলিকে সাপোর্ট দিব, নিজের ক্যারিয়ার বিল্ড আপ করবো, এটার জন্যই না আমরা পড়াশোনা করছি। তো সেইটা যদি আমরা মেক শিওর করতে চাই, তাহলে ডেফিনেটলি আমাদেরকে এমন একটা ডিপার্টমেন্ট চুজ করতে হবে যেটার ভবিষ্যতে আমি দ্রুত চাকরি পাবো। আমি এই জন্য বলবো যে আর্টস কমার্সের ভাই বোনেরা যারা আছেন, ম্যাথমেটিক্স ভালো পারেন না, আমি বলবো চোখ বন্ধ করে ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট পছন্দ করেন, আর কোনো দিকে যাওয়ার দরকার নেই। পারফেক্ট একটা ডিপার্টমেন্ট, ভবিষ্যতে এর ভ্যালু অনেক বেশি। আপনারা একটু ঘাটাঘাটি করলে দেখতে পারবেন আর কি। ঠিক আছে, এখন আসেন লাইফ সায়েন্স নিয়ে আমি কিছু কথা বলবো। লাইফ সায়েন্স বা মেডিকেল রিলেটেড স্টাডিগুলো, আমার যেই ভাই বোনেরা আছেন যারা বায়োলজি খুব ভালো পারেন, মেডিকেল বা হেলথ সায়েন্সে আপনারা ক্যারিয়ার করতে চাচ্ছেন, আমি আপনাদেরকে কয়েকটা ডিপার্টমেন্টের কথা বলবো। একটা হচ্ছে এমবিবিএস, 2 নম্বর হচ্ছে বায়োটেকনোলজি, 3 নম্বর হচ্ছে আপনাদের ফার্মেসি। এই কয়েকটা ডিপার্টমেন্টের ভিতরে আপনারা কিন্তু ক্যারিয়ার করতে পারেন। ঠিক আছে, বায়োটেকনোলজি, এমবিবিএস এবং হচ্ছে ফার্মেসি, এই ডিপার্টমেন্টগুলোর ভ্যালু পৃথিবীতে যতদিন কিয়ামত না হবে, যতদিন পর্যন্ত মানুষ পৃথিবীতে বসবাস করবে, এই 3টা ডিপার্টমেন্টের ভ্যালু কোনোদিন কমবে না। কারণ দিন যত বাড়তেছে মানুষের নতুন নতুন রোগ ব্যাধি তৈরি হইতেছে। তো রোগ ব্যাধি নিয়ে গবেষণা করবে কারা? যারা বায়োটেকনোলজি থেকে পাশ করবে তারা। বিভিন্ন রোগ বালাই নিয়ে গবেষণা করবে, বিভিন্ন টেস্টের রিপোর্ট তারা তৈরি করবে, টেস্টের রিপোর্ট নিয়ে অ্যানালাইসিস করবে। কারা করবে? বায়োটেকনোলজিরা করবে। মানুষের প্রতিনিয়ত বিলিয়ন বিলিয়ন ডলারের ওষুধ মানুষ খাইতেছে প্রতিদিন, এই ওষুধগুলো কারা তৈরি করতেছে? ফার্মেসি থেকে যারা পড়াশোনা করতেছে তারা ওষুধ শিল্প নিয়ে গবেষণা করতেছে, সেখান থেকে তারা, এটা একটা ভালো ক্যারিয়ার। যারা ভবিষ্যতে মানুষকে টেক কেয়ার করার জন্য, ট্রিটমেন্ট করার জন্য ডাক্তারের প্রয়োজন হচ্ছে, যারা ডাক্তার হতে চায় তারা এমবিবিএস পড়াশোনা করবে। এই 3টা ডিপার্টমেন্ট আপনারা সিলেক্ট করতে পারেন। যারা লাইফ সায়েন্স, মেডিকেল সায়েন্সে যারা পড়াশোনা করতে চান তারা ফার্মেসি, বায়োটেকনোলজি এবং এমবিবিএস এর ভিতরে আপনারা ডিপার্টমেন্ট চুজ করতে পারেন। এটারও ফিউচার অনেক ভালো, অনেক ডেভেলপ। ঠিক আছে, সো এই জিনিসগুলো আপনাকে চিন্তা করতে হবে। এখন আমি ধরেন বায়োলজি পারি না, বা আমি কোনোভাবে বায়োলজি কোনোদিন পড়িনি কোনোদিন বায়োলজি, আমাকে একজন আমার বন্ধু ভর্তি হয়ে গেছে বায়োটেকনোলজিতে বা ফার্মেসিতে, আমিও ভর্তি হয়ে গেছি। এগুলো হচ্ছে সাংঘর্ষিক সিদ্ধান্ত। এই প্রতিযোগিতার যুগে আপনাকে শুধু ভর্তি হয়ে একটা ডিগ্রি নিলেই হবে না, আপনাকে ভর্তি হতে হবে প্রপার ফ্যাসিলিটি সহকারে, আপনাকে স্কিলড হইতে হবে, ভালো সিজিপিএ তৈরি করতে হবে, ভালো পড়াশোনা করতে হবে, দেন এন্ড অফ দ্য ডে আপনি একটা চাকরি পাবেন। এখন আপনার কাছে ধরেন নামধারী আপনি ইঞ্জিনিয়ার বা নামধারী ডাক্তার, নামধারী টেকনোলজিস্ট, আপনি নামধারী গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, কিন্তু আপনি কিছুই জানেন না, এই দুনিয়ায় কেউ আপনাকে চাকরি দেবে না। ধরেন আমি একটা কোম্পানির মালিক, আপনি আমার কাছে ইন্টারভিউ দিতে আসছেন, আমি আপনার সার্টিফিকেট দেখে চাকরি দিব না আপনার স্কিল দেখে চাকরি দিব? ডেফিনেটলি আপনার স্কিল দেখে চাকরি দিব। তো স্কিল কিভাবে হবে? আপনি যেই সেক্টরে ভালো অভিজ্ঞ, আপনি যেই সাবজেক্টগুলো ভালো পড়াশোনা করেন, আপনাকে সেই ডিপার্টমেন্টগুলো চুজ করতে হবে। তাহলে আপনি সেই ডিপার্টমেন্ট থেকে ভালো পড়াশোনা করবেন, ভালো স্কিল তৈরি হবে, ভালো একটা সিজিপিএ থাকবে, ভালো নলেজ থাকবে আপনার, দেন আপনি পাশ করার পরে পৃথিবীর যে কোনো জায়গায় চাকরির জন্য অ্যাপ্লিকেশন করেন না কেন, আপনার ভালো একটা জায়গায় চাকরি পাওয়া আপনার জন্য সহজ হবে। এই জন্য আমি বলবো যে ওই বন্ধু বান্ধবের দেখা দেখি চিন্তা না করে আপনি কি পারেন, আপনার ফিউচার প্ল্যানিং কি, সে অনুযায়ী আপনি ডিপার্টমেন্ট চুজ করেন, এটা আপনার জন্য বেটার হবে। ওকে, সো আমি মোটামুটি ভবিষ্যৎ পরিকল্পনা চিন্তা করে আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে এই কয়েকটা ডিপার্টমেন্ট শিক্ষার্থীরা চাইলে চুজ করতে পারে, এগুলোর ফিউচার ভ্যালু অনেক। যারা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পাস করছে বা ডিপ্লোমা পাস করছে তাদের জন্য আই থিঙ্ক
এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম। এই সময় যদি তারা সঠিক একটা ডিপার্টমেন্ট চুজ করতে পারে, তারা লাইফ সেট। আর যদি তারা ডিপার্টমেন্ট সিলেকশন করতে ভুল হয়, সারা জীবন পস্তাতে হবে। কারণ এই যে এখন যে ডিপার্টমেন্টটা চুজ করতেছে, এ তো সারা জীবনের রুটি রুজি এই ডিপার্টমেন্টটাই। কারণ আমি যদি এখন, যেমন আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, বাংলাদেশে সিভিল ইঞ্জিনিয়ার, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর করেছি, সিভিলের রিলেটেড ডিপার্টমেন্ট হাইড্রোলিক্স হাইড্রো পাওয়ারে মাস্টার্স করতেছি, আমার ক্যারিয়ারের একটা দীর্ঘ প্ল্যান আছে। দ্যাটস ওয়াই আমি স্টেপ বাই স্টেপ মুভ করতেছি। আপনারও এরকম একটা প্ল্যানিং থাকা উচিত যে আমি ধরেন সফটওয়্যারে পড়বো, বা এআই পড়বো, বা সিভিল পড়বো, বা মেকানিক্যাল পড়বো, বা ইলেকট্রিক্যাল পড়বো, যেটাই পড়ি না কেন, আমার ফিউচারের প্ল্যানিংটা কী? আমি ব্যাচেলর করব নাকি মাস্টার্স করব, নাকি ব্যাচেলর শেষ করে জবে ঢুকবো, আপনার ক্যারিয়ারের পরিকল্পনা কি, সেগুলো সেট করে একটা প্রপার পরিকল্পনা সেট করে আপনি ডিপার্টমেন্ট চুজ করে আগান। আমি বলবো আপনি যে সিদ্ধান্তটা নেবেন, আপনি, মানুষের পক্ষে অসম্ভব বলে কিছু নাই। আপনি যে সিদ্ধান্তটা নেবেন আপনি ভালো কিছু করতে পারবেন। কিন্তু আর একজনের দেখা দেখি করে আপনি একটা ডিপার্টমেন্ট নিলেন, দুদিন পরে যখন পড়াশোনা করতে গিয়ে পারবেন না, তখন আপনার মোটিভেশন কাজ করবে না, পড়ালেখার প্রতি ডেডিকেশন আসবেন না, ল্যাবে কাজ সময় দিতে পারবেন না, ফোকাস দিতে পারবেন না। এই জন্য আমি বলবো এই জায়গাতে আপনি ভাবনা চিন্তা করে ডিসিশন নিতে পারেন। ওকে, সো আমি বিদেশে পড়াশোনা করছি গত 8-9 বছর ধরে, এবং বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক বলেন, সফল শিক্ষার্থী বলেন, অনেকের সাথে আমার উঠা বসা করার সুযোগ হয়েছে। বিদেশের টেকনোলজি, ডিপার্টমেন্ট অ্যানালাইসিস, বিভিন্ন জব ফেয়ার, ক্যারিয়ার গাইডলাইন, অনেক অনেক মিটিং সেমিনারে আমি যুক্ত হয়েছি। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে এই পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। আপনি যদি মনে করেন ভাই আমি তো বিদেশে পড়ালেখা করার জন্য যেতে চাচ্ছি, ডিপার্টমেন্ট সিলেকশন নিয়ে যদি আমি আপনার সাথে একটু সময় দিতেন, আমি একটু পরামর্শ করতে চাচ্ছি আপনার সাথে, ডেফিনেটলি আমার বাংলাদেশি ভাই বোনদের জন্য তাদের উপকার হয় এরকম যে কোনো কাজের সাথে আমি আছি, থাকবো ইনশাল্লাহ। এই যে ভিডিও দেখছেন, এইখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে নক দিবেন। আমি এখানে যেহেতু গবেষণা শিক্ষার্থী, আমার ল্যাবে প্রচুর কাজ থাকে, প্রচুর ব্যস্ততা, হয়তো আমি সবসময় হেল্প করতে পারবো না। আপনি নক করবেন, আমি যখন ফ্রি আপনাকে হয়তো রিপ্লাই দিব বা কল ব্যাক করে আপনার সাথে কথা বলে নিব ইনশাল্লাহ। সো যার যার ডিপার্টমেন্ট সিলেকশনে আমার পরামর্শ প্রয়োজন হবে, আমাকে নক দিবেন। আমি আমার জায়গা থেকে, আমি ক্ষুদ্র মানুষ, আমার ক্ষুদ্র সামর্থ্য যোগ্যতা থেকে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সঠিক তথ্য, পরামর্শ, গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন এবং সবার পছন্দ মতো একটা ভালো ডিপার্টমেন্টে পড়াশোনা করার জন্য চিনে আসবেন। সে পর্যন্ত শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।